নমস্কার, আমি ডাক্তার সিঞ্চন দাস, হিউম্যানিটি ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড মেডিকেল অ্যান্ড কালচারাল রিসার্চের তরফ থেকে আজ এই লাইভ সেশনটা করার কথা ভাবলাম বা আমরা ভাবলাম। তার কারণ বর্তমান করোনা ভাইরাস আউটব্রেক নিয়ে বেশ কিছু কথাবার্তা, বেশ কিছু ঘটনা, বেশ কিছু আলোচনা চলছে চারিদিকে, যার মধ্যে অনেকটাই ঠিক, অনেকটাই ভুল, অনেক কিছু অনেকভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু বিষয়টা যখন করোনা ভাইরাসকে নিয়ে যখন শুরু হলো, তখন আসলে ঘটনাটা কেমন ছিল সেটাও আমাদের জানা প্রয়োজন। করোনা ভাইরাস এই জিনিসটা কি? করোনা ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যার সাইজ হচ্ছে 120 ন্যানোমিটার, এবং এই করোনা কথাটার অর্থ হচ্ছে যার চারদিকে একটা সোলার লাইক হ্যালো স্ট্রাকচারস আছে, অর্থাৎ একটা এনভেলাপ আছে। ভাইরাসটা একটা এনভেলাপের মধ্যে থাকে এবং যে ভাইরাসটার মর্টিলিটি ক্যাপাসিটি বা মানুষকে মেরে ফেলার ক্যাপাসিটি খুবই কম। বর্তমানে আমাদের সমাজে যে ধরনের রোগ আছে, যে ধরনের রোগ চলছে বা যে ধরনের রোগ আমরা দেখে অভ্যস্ত, যেমন ধরুন টিউবারকুলোসিস, যেমন ধরুন নিউমোনিয়া, যাতে প্রত্যেক বছর একটা বড় সংখ্যক ভারতীয় মানুষ বা একটা বড় সংখ্যক পপুলেশন মারা যান। বেশ কিছু রেসপিরেটরি প্রবলেমস আছে, বেশ কিছু অন্যান্য প্যাথোলজিক্যাল কন্ডিশনস আছে, যেগুলোর অনেকটাই আমাদের অসাবধানতার জন্য, আমাদের অবৈজ্ঞানিক জীবনযাপনের জন্য, বা বলতে পারেন আমাদের অতি বৈজ্ঞানিক জীবনযাপনের জন্য ঘটে থাকে। কোথাও কোথাও সেই সমস্ত বিষয়গুলো কি এর জন্য দায়ী নয়? ভেবে দেখার সময় বোধহয় এসে গেছে। করোনা ভাইরাস, এই ভাইরাসটা বর্তমানে পৃথিবীতে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন, সব থেকে বেশি কোন বয়সের মানুষরা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন? 60 এবং 60 মানুষ। 60 এবং 60 মানুষ, যাদের মধ্যে এমনিতেই নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব প্রত্যেক বছর একটা বড় অংশে পরিলক্ষিত হয়, যেগুলোর হয়তো অনেকটাই আটকানো সম্ভব বা সম্পূর্ণটাই আটকানো সম্ভব আমাদের একটু সাবধানতায়। কিন্তু তার প্রোটোকল বলুন, তার ম্যানেজমেন্ট বলুন, বা তার পদ্ধতি, আটকানোর পদ্ধতি বলুন, কোনোটাই আমরা ঠিক মেনে উঠি না। করোনার ক্ষেত্রেই ধরুন, বলা হচ্ছে মাস্ক ব্যবহারের কথা। রাস্তাঘাটে দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন। হাস্যকর বিষয় হচ্ছে 60 মানুষরা যে রোগে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন, সেখানে একটি পরিবারের 3 জন মানুষ যাচ্ছেন, যাতে একটি বাচ্চা, একটি মধ্যবয়স্ক, একটি বৃদ্ধ, যেখানে সেই বাচ্চাটির নাকে মাস্ক লাগানো থাকলেও সেই মধ্যবয়স্ক বা 60 মানুষের মুখে মাস্ক লাগানো দেখতে পাওয়া যাচ্ছে না। বলছি না এটা সবার ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু এরকম একটা বড় অংশ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা সেই হেলমেট বিহীন বাইক চালানোর মতো ঘটনাটা। আবার মুখে মাস্ক লাগিয়ে আমরা করোনা ভাইরাসকে আটকাচ্ছি তো বটেই, কিন্তু আবার কিছুক্ষণ পরে মুখের মাস্কটা খুলে আমরা ধূমপান করে আবার মাস্কটা আটকে নিচ্ছি। কোথাও কি আমরা নিজেদের সাথেই নিজেরা মজা করছি না বিষয়টায়? মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে, হ্যান্ড স্যানিটাইজেশন অবশ্যই করতে হবে, কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজেশন মানে কিন্তু এটা নয় আমি যা খুশি তাই করছি এবং আমি একবার করে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। হ্যান্ড স্যানিটাইজেশন মানে, এই হ্যান্ড স্যানিটাইজেশন শুধুমাত্র কিন্তু করোনার জন্য প্রয়োজন তা নয়। এটা আমাদের সব থেকে প্রাথমিক যে স্বাস্থ্যবিধি তার মধ্যে পড়ে। হাত ধোয়াটা তো কোনো ক্ষতিকারক কাজ নয়। সেখানেও আবার শুনতে পাওয়া যাচ্ছে একদল মানুষ বলছেন, হাত বারবার ধুয়ে কি ভাইরাস আটকানো যায়? যার হওয়ার সে তো হবেই। কেন? যদি আমরা হাতটা ধুই, ক্ষতি কি আছে?
আইসোলেশনের কথা যেখানে বলা হচ্ছে। আচ্ছা, চিকেন পক্স হলে তো আমরা নিজেরাই জানি যে ঘর থেকে বেরোতে নেই, বা ঘর থেকে বেরোলে লোকের অন্যান্য মানুষদের মধ্যে তা সংক্রমিত হওয়ার চান্স আছে, যে কারণে আমরা নিজেরাই গৃহবন্দী থাকি চিকেন পক্সের সময়। তাহলে করোনার ক্ষেত্রে আমরা কেন এত ডেসপারেট? যার হয়েছেন, যে সমস্ত মানুষদের হচ্ছে, যে সমস্ত মানুষরা করোনা আক্রান্ত জায়গা থেকে ঘুরে আসছেন, তারা কোন মনোবলে আর 10টা মানুষের মধ্যে সেটিকে ছড়ানোর দায়িত্ব নিচ্ছেন? এটা কি কোথাও যুক্তিযুক্ত? ভেবে দেখবেন। অনেক জায়গাতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন ওষুধের দোকান থেকে জ্বর সর্দি কাশি হলে, ইভেন এই সময়কালের মধ্যেও, গত কাল পরশুর এক্সপিরিয়েন্স থেকেই বলা যায়, বহু মানুষ যারা ছোটখাটো কোনো সর্দি জ্বরে সবে শুরু হচ্ছে, কোনো চিকিৎসকের সাহায্য না নিয়েই তারা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন। কার ক্ষতি করছি আমরা? অ্যান্টিবায়োটিক খেলে হলো না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলে একটা কথা আছে, সেই কথাটা প্রত্যেকের মনে রাখা প্রয়োজন। অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় ওষুধ সেবন করে কোথাও কি নিজেদের শরীরের 12টা আমরা বাজাচ্ছি না? আবার ইমিউনিটির কথা যখন আসছে, তখন আমরা কথায় কথায় বলছি আমরা ইমিউন বুস্টার গ্রহণ করছি, ভ্যাকসিনেশন। কেন? খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতি দিয়ে আমরা যদি আমাদের ইমিউনিটিটাকে পর্যাপ্ত রাখার প্রচেষ্টারত হই, ক্ষতি কি আছে? সবসময় কিছু রাসায়নিক পদার্থ বা কিছু ওষুধের দরকার কি আছে? আমাদের বডি, মনে রাখবেন, সেলফ কন্ট্রোলেবল ইনস্ট্রুমেন্ট, যার ক্ষমতা আছে নিজের প্রতি আসা সমস্ত রকমের ইনসাল্টকে আটকানোর জন্য। আমরা যখন আটকাতে পারছি না, তার কারণ আমরাই। দিনের পর দিন আমরা একটা ওভার স্ট্রেসফুল লাইফ লিড করেছি আধুনিক জীবনযাপনের মোড়কে, যেখানে আমরা হয়তো সত্যি অত ফাস্ট লাইফস্টাইল লিড করছি না, কিন্তু ফাস্ট লাইফস্টাইলের বেশ কিছু কাজ, বেশ কিছু ব্যাড ফ্যাক্টরস আমরা অ্যাডাপ্ট করেছি, এবং তখন আমরা গায়ের জোরই করেছিলাম। আজকে এই করোনা, এটা তর্ক সাপেক্ষ করোনা ম্যানমেড নাকি করোনা ম্যানমেড নয়। বেশ কিছু তথ্য করোনাকে ম্যানমেড আখ্যা দিয়েছেন, বেশ কিছু তথ্য বলেছেন এর কোনো প্রমাণ নেই। কিন্তু ম্যানমেড হোক বা না হোক, এটা তো ঘটনা যে করোনা এর আগেও এসেছে, আবারও এলো, এবং প্রতিবার তার জেনেটিক স্ট্রাকচার সে অল্টার করেছে বা বদলে নিয়েছে। এটা কোথাও কি আমাদের প্রোটোকলের ভুল নয়? কারণ একটা সময় পর্যন্ত এই মাইক্রোবায়োলজির বইগুলোতে করোনা ভাইরাসকে লিস্ট ইন্টারেস্টেড একটা জায়গায় ফেলে রাখা হতো, মিসলেনিয়াস ভাইরাসের আন্ডারে। সেখানে সেই করোনা ভাইরাস আজ একটা মূল জায়গা নিয়ে নিয়েছে। NIH এর একটা তথ্য বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের, in October 2013, the US government put a stop to all federal funding for gain of function studies, with particular concern rising about influenza, SARS, and Middle East respiratory syndrome. NIH has funded such studies because they help define the fundamental nature of human pathogen infections, enable the assessment of the pandemic potential of emerging infectious agents, and they are dedicated to alter the genetic structures of those pathogens to neutralize them in order to prevent those, to create a healthy atmosphere. ডারউইনের মতবাদে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলে দুটি কথা ছিল। আমরা যখন আমাদেরকে বাঁচানোর জন্য ওই সমস্ত ভাইরাসদের বা ব্যাকটেরিয়াকে মারার দিকে, শুধুমাত্র মারার দিকে এগোচ্ছি, তারাও তাদেরকে বাঁচানোর জন্য তাদের স্ট্রাকচার কি জটিল করবে না?
ভেবে দেখবেন। তাদের স্ট্রাকচার জটিল হতে হতে একটা সময়, আজকে যেমন দেখতে পাচ্ছেন বহু ওষুধ আমাদের শরীরে রেজিস্ট্যান্ট, বহু ব্যাকটেরিয়া ভাইরাস তাদের স্ট্রাকচার বদলে নিয়ে নতুন ভাবে আমাদেরকে আক্রমণ করছে। শুধু আমাদের নয়, সব জায়গায়। আপনারা জানবেন, জেনে থাকবেন, অনেকেই জানেন, ট্রান্সজেনেসিস বলে একটা কথা আছে, যেখানে বেশ কিছু পশু পাখিকে ল্যাবরেটরিতে ট্রান্সজেনেসিস পদ্ধতির মাধ্যমে তাদের চরিত্র পরিবর্তন করা হচ্ছে ব্যবসায়িক স্বার্থে। হয়তো আজকের এই কথাগুলোর জন্য অনেক অনেক আলোচনা এবং সমালোচনা হবে, কিন্তু তাতে সত্য মিথ্যে হয়ে যায় না। বাজারেতে যে কটা প্রিভেন্টিভ মেজার্স এর কথা বলা হয়েছে, মাস্ক প্রচন্ড দামে বিক্রি হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার প্রচন্ড দামে বিক্রি হচ্ছে, একটি হোমিওপ্যাথি ওষুধ যেটিকে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি মোডাস জেনাস এপিডেমিকাস হিসেবে ঘোষণা করেছিল। যদিও অনেকে এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবেন, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি লড়াই এই কঠিন পরিস্থিতিতেও থামবে না। এখানেও বিজ্ঞানসম্মত নয় এইসব নিয়ে আলোচনা করতে করতে বেশ কিছু মানুষের জীবন যাচ্ছেও। যেখানে এই যুদ্ধগুলোর থেমে যাওয়া উচিত ছিল, সবাই হাতে হাত মিলিয়ে লড়াই করা উচিত ছিল, সেখানে এই ধরনের অমানবিক কাজকর্ম চলছে। সেই ওষুধটি আর্সেনিকাম অ্যালবাম বেশ কিছু জায়গায় আউট অফ স্টক, যেখানে আছে সেখানে প্রচন্ড দামে বিক্রি হচ্ছে। কেন? সব বিষয়ে এই ধরনের ব্যবসায়িক মানসিকতা কেন? জনতা কারফিউ এর কথা যখন বলা হলো, জনতা কারফিউ করলে ক্ষতি কি আছে? আইসোলেশন তো সমস্ত রোগের ক্ষেত্রে আমরা জানি, মিজলস আইসোলেশন জানি, চিকেন পক্স আইসোলেশন জানি, নিউমোনিয়া আইসোলেশন জানি, যাতে লোকের মধ্যে ছড়িয়ে না পড়ে। তাহলে প্রচন্ড সংক্রামক ব্যাধিটাকে কি কারণে, কোন মনের জোরে আমরা চারদিকে ছড়িয়ে পড়ার বা নিজে আক্রান্ত হওয়ার জন্য এত বেশি অধীর হয়ে উঠেছি? 130 কোটির ভারতবর্ষে আজকে 45 জন আক্রান্ত হয়েছে। বুঝতেই পারছেন সংখ্যাটা এমন কিছু নয়, যে কারণে ভারতবর্ষ আজও স্টেজ 2-তে আছে। এর আগে যখন এই সার্স এসছিল, তখন কিন্তু ভারতবর্ষ আক্রান্ত হয়নি, ভারতবর্ষ বেঁচে গেছিল। সুতরাং এবারও ভারতবর্ষ স্টেজ 2-তেই বেঁচে যেতে পারে, যদি এই মূল কয়েকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি। কিন্তু যে মুহূর্তে আমরা আক্রান্ত হব এবং আমরা ওষুধের সাহায্য নেব, ওষুধ বলবো কি বলবো না সেটা পরের কথা, ড্রাগের সাহায্য নেব, সেক্ষেত্রে আমরা জানবো আমরা আমাদের শরীরকে আরো কিছুটা ক্ষতিগ্রস্ত করলাম। তাই সাবধান হন, অনেক দেরি হয়ে যাওয়ার আগে এটাকে আটকানোর চেষ্টা করা উচিত। কিছুই নয়, শুধুমাত্র করোনার জন্য নয়, শুধুমাত্র এই সার্স-কোভের জন্য নয়, সমস্ত রকমের রোগ থেকে বাঁচার জন্য একটু খাদ্যাভ্যাস, একটু জীবনশৈলী পরিবর্তন করলে মনে হয় না খুব একটা ক্ষতি হয়ে যাবে। সমস্ত ব্যাপারে ওষুধের প্রতি প্রচন্ড বেশি ডিপেন্ডেন্সি না দেখিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকার চেষ্টা করাটাই বোধহয় শ্রেয়। কারণ শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্য সবটাই কিন্তু আপনার একার সম্পত্তি নয় বা আমার একার সম্পত্তি নয়। আমাদের সকলের সমানভাবে এই লড়াই করতে হবে এবং প্রত্যেকের স্বাস্থ্য এবং রক্ষা করার পাশাপাশি সমাজের স্বাস্থ্য রক্ষা করা নিয়েও ভাবতে হবে। হাইপার ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্রিডমের তত্ত্ব বা হাইপার ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্রিডমের যে থিওরি এতদিন অব্দি আমরা মেনে চলি, বোধহয় সেই থিওরির অযৌক্তিকতা আজ সামনে আসার সময় হয়েছে, যে কারণে আবার সেই এক হওয়ার সময় এসে গেছে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।